সবাইকে ধন্যবাদ। যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, আমি একটু প্রস্তুত না, কিন্তু আগে থেকে শিডিউল দিয়ে দিয়েছি, সেজন্য আজকে এসেছি। আপনার সাউন্ড কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। এটি এনশিওর হওয়ার পরে আমি ক্লাসে চলে যাব। ধন্যবাদ। আর বলছেন যে সাউন্ড ক্লিয়ার, দ্যাট মিনস আমরা শুরু করতে চাই। আচ্ছা, যেহেতু প্রথম দিনের ক্লাস, ভিউয়ার্স কম থাকবে, আপনারা চাইলে শেয়ার করে অথবা নিজেদের ওয়ার্ডে দিয়ে এঙ্গেজ করতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের 48 নম্বর পৃষ্ঠায়, বইয়ের 48 নম্বর পৃষ্ঠায়। প্রথম যেটি হচ্ছে আপনাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন। ওকে, তো রেশিও অ্যান্ড প্রপোর্শন সম্পর্কে আমরা এখানে একটা ধারণা দিয়েছি যে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও বা প্রপোর্শন হচ্ছে দুই বা ততোধিক উপাদানের পারস্পরিক অংশ। এখন ফর এক্সাম্পল আপনি ধরতে পারেন চিনি চিনি যোগ মধু। এখানে চিনি মনে করেন আপনি 2 চামচ, আর মধু ধরেন আপনি 1 চামচ। হ্যাঁ, এইটা হচ্ছে চিনির একটা মিশ্রণ, চিনি এবং মধুর মিশ্রণ। এই চিনি এবং মধুর মিশ্রণে আপনার পারস্পরিক অনুপাত, এখানে অনুপাত হচ্ছে চিনির 2 এবং মধুর 1। এটি হচ্ছে তাদের, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে। তো এটা হচ্ছে তাদের পারস্পরিক অনুপাত। তো শুধুমাত্র আমরা যদি চিন্তা করি যে রেশিও এন্ড প্রপোর্শন শুধুমাত্র মিশ্রণের ক্ষেত্রে প্রযোজ্য, সেটি কিন্তু ঠিক না। রেশিও এন্ড প্রপোর্শন কিন্তু প্রায় ম্যাথে প্রায় সব জায়গায় প্রযোজ্য। যেমন আমরা যদি দুটা বিল্ডিং এর কথা কম্পারিজন করি, তাহলে দুটা বিল্ডিং এর ক্ষেত্রেও রেশিও এন্ড প্রপোর্শন হতে পারে। উচ্চতা রেশিও এন্ড প্রপোর্শন, একটা বিল্ডিং হতে পারে আপনার 10 তলা, একটা বিল্ডিং 5 তলা, তাহলে তাদের রেশিও হচ্ছে 10:5, তার মানে হচ্ছে 2:1। তাহলে তাদের পারস্পরিক অংশ হচ্ছে 2:1। এখন আপনি বিল্ডিং যতই কমান, যতই বাড়ান, এই অনুপাতে বাড়বে, এই অনুপাতে কমবে। অর্থাৎ আপনি যদি বিল্ডিংটাকে যদি অনুপাত সমান রেখে করতে চান এবং বাড়াতে চান, তখন আপনি যখন একই অনুপাত মেনটেন করে আপনি করবেন, তখন হবে, যদি এই 10 তলার বিল্ডিং 20 তলা হয়, 5 তলার বিল্ডিং হবে কত, 10 তলা। অর্থাৎ এটা সমান অনুপাতে বাড়বে। এটি কিভাবে হলো? এটি মূলত হচ্ছে, এটি 2 দিয়ে গুণ হয়েছে। 2 দিয়ে গুণ হলে 2 10 20, 5 দিয়ে 10। এই ধরনের অনুপাত মেনটেন করতে, সবসময় এই ধরনের অনুপাত মেনটেন করে তারা রেশিও অনুপাত বৃদ্ধি করবে অথবা হ্রাস করবে। অর্থাৎ রেশিও
প্রপোর্শন যেটা হচ্ছে বা অনুপাতের ব্যবহার আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করতে পারি। এই বইয়ে রেশিও এন্ড প্রপোর্শনের ব্যবহার খুবই বেশি এবং এই চ্যাপ্টারে এর প্রয়োগ খুব বেশি পাবে। হ্যাঁ, এর জন্য আমরা এই চ্যাপ্টারটি একটু ধীরে ধীরে ধন্যবাদ। অবাক আসছেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের কমেন্ট গুলো। হ্যাঁ, অবাক হচ্ছেন আমাদের এই বইয়ের অন্যতম আমাদের অংশ পার্ট। আচ্ছা, তো আমরা যাচ্ছি, যেটা হচ্ছে যে তো এই বইয়ের বলছিলাম যে এই বইয়ের অধিকাংশ ক্ষেত্রে রেশিও প্রপোর্শনের ব্যবহার পাবেন রেশিও অনুপাতে। তাই আমরা যাদের বেসিক অথবা যারা অ্যাডভান্স তাদের ক্ষেত্রে একটু বিরক্ত লাগতে পারে যে এত বেসিক আলোচনা কি দরকার, কিন্তু আসলে বই মোহাম্মদ মিয়া বইটি একটু ভিন্ন ধারার, অ্যাপ্রোচ গুলো একটু ভিন্ন। এর জন্য যারা স্টার্টার তাদের কথা চিন্তা করে তারা হয়তো বা ভাবতে পারেন যে স্টার্টারদের জন্য এখানে আসলে কিছু নেই, কিন্তু আমাদেরকে এটি প্রমাণ করতে হবে যে তাদের জন্য সেরাটাই আছে এখানে। আচ্ছা, এখন আচ্ছা এখন আমরা বইয়ের 48 নম্বর পৃষ্ঠায় আমরা ইয়ে করছি আনছি। এখন রেশিওর বিভিন্ন ধরনের টাইপ আছে, ধরন আছে। যেমন হচ্ছে কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও হচ্ছে এইটা আপনার, এটা এমন একটা জিনিস, কম্পাউন্ড রেশিও আমার হাতের লেখা খুব একটা ভালো না, তাই বুঝতে হয়তো সমস্যা হবে। তো কম্পাউন্ড রেশিও যেটা, সেটা হচ্ছে আপনাদের আহ, উপাদানগুলা আহ, দুইয়ের অধিক থাকতে পারে। দুইয়ের অধিক থাকতে পারে, যেমন হচ্ছে আপনার এ ইকুয়াল টু আপনার 3, আবার এ এর ইকুয়াল টু 3, বি এর উপাদান হচ্ছে 4, এখানে আবার সি এর উপাদান থাকবে। হ্যাঁ, সি এর উপাদান ধরেন 5, আরেকটা থাকতে পারে ডি এর উপাদান হচ্ছে 7, এরকম দুইয়ের অধিক উপাদান থাকে। এখন এইটা আমরা ক্লাস 6-7 এ কিভাবে রিলেট করতে হয় সেটা আমরা শিখেছি। ইভেন এই বইয়ে তো আমরা দিয়েছি কিভাবে আমরা এইটা রিলেট করব। এটি রিলেট করতে হলে আমাদের কি করতে হবে, আহ, যেমন হচ্ছে এখানে আমাদের বইয়ে দেয়া আছে H2 H2B ইকুয়াল টু 2:3। এখন আবার এখানে দেয়া আছে B:C। হ্যাঁ, আপলোড রাখা হবে B:C, এখানে 4:3। ওকে, এখানে আমি একটু এটা জুম করা যায় কিনা দেখি। না, এটা জুম করা যাচ্ছে না। এখানে যেমন আমরা কিভাবে রিলেট করব, একটা আমরা সহজ উদাহরণ দিই যাতে আপনাকে বুঝতে সহজ হয়। যেমন এ ইজ টু বি সমান হচ্ছে 2:3। এখন আরেকটা হচ্ছে বি ইজ টু সি, এখানে বি ইজ টু সি 3:5। তো এখন আমরা এ এর সাথে সি এর কিভাবে রিলেট করতে হবে সেটা, তো সেটা আপনারা অনেকেই জানেন, তাও আমি আবার দেখিয়ে দিচ্ছি। সি এর সাথে রিলেট করতে হলে দেখেন আমাদের মধ্যবর্তী অনুপাতটি এইটা সমান আছে, এই দুইটা। এখানে দেখেন বি এর অনুপাত প্রথমে, এখানে বি এর অনুপাত 3, এখানে বি এর অনুপাত 3। তাহলে 2:3 আবার 3:5, এটি মধ্যবর্তী অনুপাত যেটা কমন, এটা হ্যাঁ ইউটিউব দিব আস্তে আস্তে। জাস্ট আজকে আমরা স্টার্ট করছি, স্টার্ট করার পরে আস্তে আস্তে আমরা দরকার হয় আপনাদের রেসপন্স অনুযায়ী আমরা ওয়াইডার করব।
তাছাড়া তো আমার নিজের ব্যস্ততা থাকে, আস্তে আস্তে সবকিছু হবে হয়তো বা। হ্যাঁ, ইটস আপন টু ইউর রেসপন্সেস অ্যান্ড আদার রিলেটেড থিংস। আচ্ছা, তো এখানে যেহেতু আমাদের কমন বি আছে, কমন একটা উপাদান বি আছে এবং বি এর রেশিও কমন আছে, সেহেতু আমরা এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু 2 ইস টু 3 ইস টু 5 সরাসরি আমরা লিখতে পারবো। তাহলে আমরা এইটা কম্পাউন্ড একটা রেশিও, এটাকে আমরা রিলেট করলাম, একটার সাথে আরেকটা রিলেট করলাম। কিন্তু যদি এটি কোনো কারণে এটি 3 না থাকতো এবং এটিও ভিন্ন থাকতো, এটা আর এটা যদি ভিন্ন থাকতো, তাহলে কিন্তু আমাদের এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হতো যাতে আমাদের এই দুইটা কমন হয়। হ্যাঁ, এইভাবে, অর্থাৎ এলসিএম এর মতো নিতে হতো। এটা আপনারা জানেন, এই জন্য আমি আর বিস্তারিত যাচ্ছি না, আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ইয়ে হচ্ছে ইনভার্ট রেশিও। তো ইনভার্ট রেশিও যেটা হচ্ছে সেটা, সরি, ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও হচ্ছে যে উল্টা বা বিপরীত। যেমন হচ্ছে 4/3, এটা এটা এইভাবে লেখা থাকে সাধারণত, এইভাবে লেখা থাকে। তো 4/3 এর ইনভার্স রেশিও হলো 1/4 ইন্টু 3। 1/4 ইন্টু 3 সমান হচ্ছে 3:4। ইনভার্স রেশিও মানে হচ্ছে এর উল্টোটা হবে, অর্থাৎ 4/3 যেটা যদি প্রকৃত রেশিও, হ্যাঁ রেখে দিন এটি, প্রকৃত রেশিও যেটা সেটি উল্টো হবে, অর্থাৎ 3:4। এটা হচ্ছে ইনভার্স রেশিও। আপনারা প্রায় দেখবেন বিভিন্ন প্রশ্নেতে দেখা যায় যে ব্যস্তানুপাতিক অথবা ইনভার্স, এইগুলা দেয়া হয়েছে যাতে পরীক্ষাতে হঠাৎ নতুন নতুন টার্ম দেখে আপনারা ঘাবড়ে যান। দুঃখিত, আমার একটু কাশি আছে, সাসপেক্টেড করোনা। এখন রেশিওনাল কনসেপ্ট। হ্যাঁ, রেশিওনাল কনসেপ্ট যেটা, সেটি হচ্ছে মূলত এটি একটি হার, যেমন 100কে বেস ধরে তুলনা করা হয়। হ্যাঁ, 1কে বেস করে তুলনা করা হয়। যেমন m is w is to m equal to 1 is to 2, এই তিনটা পার্ট। হ্যাঁ, তিনটা পার্ট হচ্ছে, দেখেন এখানে যেমন হচ্ছে, আমি অন্য পেজে চলে যাই, যেমন হচ্ছে পানি অনুপাত পানি অনুপাত লবণ, লবণ সমান হচ্ছে 2:1। এখন এখানে দেখেন পানির অনুপাত 2 আর লবণের অনুপাত 1, তাহলে মোট অনুপাত হচ্ছে 2:1 সমান। এখানে এই তিনটা হচ্ছে মোট অনুপাত বা 100%। আর এই তিনটা অংশও বলতে পারেন এটাকে। তিনটা অংশের মধ্যে 2 অংশ হচ্ছে পানি আর 1 অংশ হচ্ছে লবণ। এই জিনিসটাই রেশনাল কনসেপ্ট হিসাবে আমরা দাঁড় করিয়েছি। এখন এটার প্রয়োগটা আমাকে দেখাতে হবে। প্রয়োগটা হচ্ছে যে, এখন আমাদের যেমন 2:1 বা 2 অনুপাতে, এখন যদি আমাদের বলে যে মোট আমাদের 300 লিটার আছে, 300 লিটার, 300 লিটার মোট থেকে, ওকে, 300 লিটার মোট থেকে কিভাবে আমরা পানির অনুপাত বের করব, লবণের অনুপাত বের করব।
বা পানির পরিমাণ বের করবো, লবণের পানির পরিমাণ অনুপাত কিন্তু দেয়া আছে। তো এখানে 300 হচ্ছে মোট পরিমাণ, একইভাবে মোট অনুপাত হচ্ছে 3। এখানে আমরা নিচে 3 রাখবো। দেখেন এখানে মোট মোট অনুপাত, আর এটা হচ্ছে মোট পরিমাণ। এখন দেখেন 3 এবং 300 এর বিপরীত অবস্থান। এটা হচ্ছে ওই যে বলছিলাম যে ইনভার্স রিলেশন। তো ইনভার্স রিলেশনে দেখেন আপনার মোট অনুপাত এবং মোট পরিমাণ দুইটাকে কিন্তু বিপরীত অবস্থানে নেওয়া হয়েছে। এখন অনুপাত এবং পরিমাণ দুইটা কাটি মানে ক্রস যায় বা গুণ যে যা থাকবে তা আমরা একটা ব্যালেন্স মানে এক ইউনিটের মান পাবো। এখানে দেখেন অনুপাতের মান 2 অংশের মান, পানির হচ্ছে 2 অংশ। আমরা পানি যদি বের করতে চাই পানির অংশটা লিখতে হবে, অথবা যদি আমরা চাইতাম যে লবণের, শোনা যাচ্ছে না? একটু আগে তো বলছিলেন শোনা যাচ্ছে। আচ্ছা আমি চেক করছি একটু। হ্যালো, না শোনা যাচ্ছে হয়তো। একটু আমাকে কনফার্ম করবেন আবার কেউ শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আমি কমেন্টে অপেক্ষা করছি আপনারা। 49 নম্বর পেজে আমরা আসলে আমি দেখাবো। বিল নাম্বারটাকে আমি এটা মনে রাখলাম মাত্র 49 একটু নোট করে রাখি। হ্যাঁ শোনা যাচ্ছে। তো এখন ওকে, তো এখন যেটা হচ্ছে যে আমরা মোট পরিমাণ থেকে আমরা পানির পরিমাণ বের করতে হলে আমাকে লবে পানির অনুপাত বসাতে হবে। কিন্তু আমাদের যদি বলা হতো যে না আমরা লবণের পরিমাণ বের করব, তাহলে লবণের পরিমাণ খুব সহজেই একইভাবে 300 ইন্টু লবণের অনুপাত এ, আর নিচে হচ্ছে মোট অনুপাত 3। তো এখানে হচ্ছে 100, অর্থাৎ 100 হচ্ছে লবণের পরিমাণ, আর এখানে হচ্ছে 200 হচ্ছে 100 ইন্টু 2 সমান হচ্ছে 200, এটা হচ্ছে পানি। তাহলে দেখেন 200 যোগ 100 সমান হচ্ছে 300। এই জিনিসটা খুব বেশি প্রয়োগ হবে। এই জিনিসটা যদিও মনে হচ্ছে যে খুবই ইজি, কিন্তু এখানে অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলা আপনি কয়েকবার করার পরে অনেক ইন্টারনাল ব্যাপার আছে ডিপ ব্যাপার স্যাপার আছে, এইগুলো আপনি বুঝবেন। তো এখানে সব সময় আপনার অনেক সময় কনফিউশন সৃষ্টি হতে পারে, বইও দেখবেন যে কোনটার সাথে কোনটা, কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে। সব সময় আমাদের এই ব্যালেন্স একটা মান, হেডফোনের চেয়েও বেটার মাইক্রোফোন ইউজ করছি, কিন্তু আসলে সাউন্ড ভালো পাওয়া যাচ্ছে না। তো যা হচ্ছে, যেমন হচ্ছে সবসময় আপনার ইয়ে রাখবে যে এখানে আমরা দেখবেন যে মোট পরিমাণ 300, 300 মোট পরিমাণ। এই মোট পরিমাণ থেকে আমরা যা করলাম মোট অনুপাত, এটা ইনভার্স রাখলাম। এখানে আমাদের বইয়েতে দেয়া আছে যে একটা ছোট পয়েন্ট আকারে যে ইনভার্স রিলেশন, এটা হচ্ছে ইনভার্স রিলেশন। সব সময় এই যে মোটের সাথে মোট, মোট পরিমাণ, এটা হচ্ছে মোট পরিমাণ, এটা হচ্ছে মোট অনুপাত। তো মোটের সাথে মোট কাটা যাওয়ার পরে যে যেটা আসবে সেটা হচ্ছে যে মানে
একটা অনুপাতের মান। এখন একটা অনুপাতের মান আমাদের যদি দরকার হয়, মনে করেন পানির, হয়তো পানির হচ্ছে 2 অনুপাত, যদি দরকার হতো লবণের 1 অনুপাত, যা দরকার আমাকে উপরে বসাতে হবে। এইভাবে এইটা একটা নিয়ম। হ্যাঁ, এই বেসিক জিনিস। ওকে, আমরা এখন okay, এখন হচ্ছে আমরা প্রয়োগ দেখবো, হ্যাঁ, রেশিওর প্রয়োগ। তো এখানে আমি বলে দিয়েছি যে প্রকৃতপক্ষে পৃথিবীর প্রায় সমস্ত কিছুতেই রেশিও ব্যবহার রয়েছে। আপনি ঘুরে ফিরে দেখবেন রেশিও ব্যবহার, হয়তো বা আমরা জানি না রেশিওর ব্যবহার কিভাবে করতে হয়, তাই সবসময় করতে পারি না। তবে আমি মম ম্যাথমেটিয়াতে চেষ্টা করেছি অ্যাজ ফার অ্যাজ পসিবল রেশিও ব্যবহার করতে, কারণ রেশিওর প্রকৃত প্রয়োগ বুঝতে পারলে সব সময় সবকিছুতেই সহজে প্রয়োগ করা যায়। এর জন্য আমি এটি চেষ্টা করেছি। ওকে, তো এখন আপনি যেমন আমার একটা চ্যাপ্টার আছে আমাদের এই বইয়েতে, স্পিড এন্ড টাইম। এই স্পিড এন্ড টাইমে বা বেগ অথবা সময়ে এর ব্যবহার রয়েছে। এই ব্যবহারটা আমি একটু এখানে দেখানোর চেষ্টা করবো। স্পিড স্পিড এন্ড টাইমে আমাদের ব্যবহার হচ্ছে যখন হচ্ছে, উদাহরণ, দুইটা গতিশীল ট্রেন অথবা কার অথবা বাস, একটার বেগ হচ্ছে হাবিবুর রহমান কিছু সাজেশন দিয়েছেন, ধন্যবাদ আপনার সাজেশনের জন্য। আমি খুবই তাড়াহুড়ো করে একটি বয়া মাইক্রোফোন নিয়েছি, হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে এটি আসলে সেভাবে ইফেক্টিভ হচ্ছে না। কেন ইফেক্টিভ হচ্ছে না আসলে আমি টেকনিক্যাল কোনো ত্রুটি না মাইক্রোফোনের ত্রুটি সেটা ফাইন্ড আউট করতে হবে, আমি শীঘ্রই এটা করে দেবো, সর্ট আউট করে দেবো। আর এটা হচ্ছে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে এখন যাচ্ছি না, এটার কারণ হচ্ছে যে চ্যানেলে 1K সাবস্ক্রাইবার না হলে লাইভ আসা যায় না। সুতরাং 1K সাবস্ক্রাইবার হতে হবে। হ্যাঁ, আমি চ্যানেলে অবশ্যই দিয়ে দিব, আসলে এইটা আপলোড দিয়ে দিব ভিডিও ইউটিউব চ্যানেলে। আর ওইটা আস্তে আস্তে ইউটিউবে যেতে হবে, হ্যাঁ। আর অন্যগুলো যেগুলো সেগুলো আমরা সর্ট আউট করবো আস্তে আস্তে। এখন দেখেন ভিউয়ার খুব একটা বেশি না, কারণ হচ্ছে অনেকে জানে না, আস্তে আস্তে এইগুলা জানা হবে। ওকে, তো আমরা এখন যেটা চেষ্টা করছি, যেমন কারের কথা বলেছিলাম, কার ওয়ান, ওকে, ইস টু কার টু। তো কার ওয়ান ইস টু কার টু, মনে করেন একটা কারের হচ্ছে যে স্পিড হচ্ছে 100 কিলোমিটার বা মাইল পার আওয়ার যাই থাকে, আর এটা হচ্ছে 50। ওকে, তাহলে তাদের রেশিও হচ্ছে, বেগের রেশিও হচ্ছে 2:1। ওকে, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমরা একটা খুব সুন্দর প্রয়োগ করা যায়, খুব বিভিন্ন জায়গায়। প্রয়োগটা হচ্ছে এমন যে আপনার টাইম টাইম রেশিও, এখান থেকে আমরা খুব সহজে টাইম রেশিও বের করতে পারি। সবসময় মনে রাখবেন স্পিডের ইনভার্স হচ্ছে টাইম। আচ্ছা, যেটা হচ্ছে যে টাইম সবসময় এটার ইনভার্স থাকবে, অর্থাৎ
এটার রেশিও হয়ে যাবে 1:2। এখন 1:2 কিভাবে, অর্থাৎ যদি ওয়ান কার মানে 1 নাম্বার কারের মানে দ্রুতগামী কারের যদি 1 ঘন্টা লাগে, কম দ্রুতগামী কারের 2 ঘন্টা লাগে। এটা হচ্ছে যে ইনভার্স রিলেশন। অর্থাৎ আপনি বাস্তব করে দেখেন, যেমন হচ্ছে 100 কিলোমিটার বেগে কারটি 1 ঘন্টা গেল, 1 ঘন্টা কিন্তু সে 100 কিলোমিটারই যাবে, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে 50 কিলোমিটার বেগে, সে 2 অনুপাত না এখানে দেখছেন, সে 2:2 ঘন্টা যাবে। তো 50 × 2 = 100। দেখেন দুইটাই ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, ব্যালেন্স। এখন তার যে সময়টা যদি এই টাইম রেশিও অনুপাতের সময়টা দেওয়া হয়, এই সময়ে তারা কিন্তু সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা এই স্পিড রেশিও থেকে আমরা টাইম রেশিও সহজেই পাই, এবং টাইম রেশিও থেকে আমরা কিভাবে প্রকৃত দূরত্ব ডিস্টেন্স যায় সেটাও পেয়ে যাব। এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা এখানে এগুলোই লিখেছি মোটামুটি, এগুলো আর করছি না। আরেকটা প্রয়োগ হচ্ছে প্রফিট শেয়ার এন্ড প্রিন্সিপাল। ওকে, তো প্রফিট শেয়ার প্রিন্সিপাল এইগুলাতে এর ব্যবহার কিন্তু খুবই সহজে এবং সংক্ষিপ্ত সময়ে করা যায়। হ্যাঁ, এখানে আমি একটি দিয়েছি যে এখানে রেশিও অফ সিপি A/B। হ্যাঁ, তো এখানে কোথা থেকে কি আসলো এই জিনিসটা আগে আমাকে দেখতে হবে। যেমন আয়রা, হ্যাঁ, আয়রা brought two articles। আয়রা দুইটি প্রবন্ধ কিনেছিল, এ এবং বি নামে দুইটা প্রবন্ধ কিনেছিল। এর টোটাল কস্ট 8,000। 8,000 টাকায় সে দুইটি প্রবন্ধ কিনেছিল এ এবং বি নামে। শেষ, হ্যাঁ, সল্ট এ এ আর্টিকেলটি 20% প্রফিটে সে বিক্রি করলো, এবং বি আর্টিকেলটি 12% প্রফিটে সে বিক্রি করলো। ওকে, ইন দ্য হোল ডিল হি মেড নো গেইন নো লস। মানে সে দুইটা বিক্রি করার পরে দেখা গেল যে মুটির উপর তার কোনো ধরনের লাভ অথবা লোকসান হয়নি। এট হোয়াট প্রাইস শুড, এখানে একটু ভুল হয়েছে, এটা আয়রা হবে। আয়রা হ্যাভ শুড আর্টিকেল বি টু মেক অ্যান ওভারঅল প্রফিট 25%। অর্থাৎ সে বলছে, প্রশ্নতে বলা হয়েছে যে এ আর্টিকেলটি 20%ই থাকবে, 20% লাভেই বিক্রি করবে, কিন্তু বি আর্টিকেল যেটা, সেটা কোন দামে বিক্রি করলে সে মুটির উপর 25% লাভ করবে। এখন রেশিও অফ সিপি A/B। তো A/B এর যে ক্রয় মূল্যের অনুপাত, সেটা হচ্ছে আমাদের লাভের অনুপাত থেকে, যেহেতু এইটা এই লাভে এবং এই লোকসানে বিক্রি করার পরে তার কোনো ধরনের প্রফিট এবং লস হয়নি, তাহলে এই লাভের ব্যস্তানুপাতিক হবে এর সিপি প্রাইস মানে ক্রয় মূল্য। তাহলে এর ব্যস্তানুপাতিক হচ্ছে আপনার 1:20:1:12 3:5। তো এইটা আমরা তাহলে আমরা এই দেখেন আমরা ইনভার্স রেশিও থেকে খুব সহজেই আমরা এইটার প্রকৃত পেয়ে গেলাম, দাম পেয়ে গেলাম। তো এখন যা হচ্ছে 3:5 থেকে আমরা কিভাবে 8,000 টাকা নিয়ে আসতে পারি, এই জিনিসটা আমি কিন্তু অনেক জায়গাতে প্রয়োগ করেছি। এটা কিভাবে করতে হবে,
দেখেন এখানে 3:8। তো 3:8 এখানে একটা জিনিস আমি প্রায় প্রয়োগ করছি, এটা প্রয়োগ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ধীরে ধীরে একটু প্রারম্ভিক আলোচনায় বিরক্তিকর লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে আমরা ডিপ আলোচনায় যাব। এটি আমি ইয়াতে বলছেন হাসিবুর রহমান, উনি বলছেন যে কিভাবে হয়। এটি আমি বলেছি যে যখন কোনো প্রফিট এবং লস হবে না, তখন এটি প্রয়োগ হবে। এর কারণ হচ্ছে আহ, এটি ব্যালেন্স হয়ে গেছে, তাকে বলছে যে একবার বিক্রি করছে লাভে আরেকবার লসে, তাহলে লাভ এবং লসে বিক্রি হয়ে তার প্রকৃত ক্রয় মূল্য যেটা সেইটাই পেয়েছে, তার কোনো ধরনের মোটের উপর লাভ হয়নি, লোকসান হয়নি। অর্থাৎ এই দুইটা, একটা লসে বিক্রি করলে আরেকটা লাভে বিক্রি করলে লস লাভেরটা কাভার দেয়, লাভ লসেরটা কাভার দেয়, অর্থাৎ দুইটা ব্যস্তানুপাতিক। এই রুলসটা আসলে এটা একটা মেন্টাল ইয়ে, এটা আপনি আরো বিস্তারিত ভাবে যদি অধ্যায়ে প্রয়োগ যখন হবে তখন আমি চেষ্টা করব। ঠিক আছে, আজকে বেশি আলোচনা হয়ে যাচ্ছে ম্যাথের পরিবর্তে, তাই অনেকে ডিস্টার্ব ফিল করতে পারে। ঠিক আছে, এই জিনিসটা যেটা 3:8, 3 যদি নো লস নো গেইন না দেয়া থাকে তবে রেশিওটা কি হবে? নো গেইন নো লস মানে হচ্ছে একই জিনিস, মানে তার কোনো ধরনের প্রফিট, এই যেটা আলোচনাই করলাম, হ্যাঁ, সেটা একই নিয়ম। যদি বলে যে তার মুঠের উপর নির্দিষ্ট একটা লাভ হয়ে গেছে অথবা নির্দিষ্ট একটা লস হয়ে গেছে, তখন কিন্তু আর এই রুলসটা আমরা প্রয়োগ করতে পারছি না। হ্যাঁ, তবে এই ধরনের ক্ষেত্রে ম্যাথ সাধারণত কম থাকে। আমি যেটা করেছি এইটাই বেশি পাবে। ওকে, আচ্ছা। তো এখন যেটা হচ্ছে আমরা এটা দেখছি 3:8, এখানে মোট কিন্তু তারা বলছে যে মোট দাম ছিল 8,000, 8,000 ছিল। কারণ আমরা 8,000 কিভাবে নিব? আমরা দেখেন ওয়াইট, এটা 3:8 না অন্য কিছু আমাদের 3:5, সরি, এটা 3:5। তো 3:5, এই 3:5 থেকে কিন্তু আমরা সরাসরি প্রকৃত সিপি বা ক্রয় মূল্য, আমরা মোট ক্রয় মূল্য যেটা সেটা আমরা পেয়ে যেতে পারি। আগে আমরা বলেছিলাম যে কিভাবে আমাদের ইয়ে করতে হবে। এখানে দেখেন অনুপাত আছে, মোট অনুপাত হচ্ছে 3+5 সমান হচ্ছে 8, সমান হচ্ছে 8। মোট অনুপাত উপরে যেহেতু আছে আমাদের আহ, ইয়ে করতে হবে মোট দাম, হ্যাঁ, আমাদের মোট দাম যেহেতু ইয়ে করতে হবে, বের করতে হবে, তাহলে আমাদের 8,000 যেটা সেটা আমরা খুব সহজেই এটা উপরে লিখতে পারি, এবং এর মোট যেটা মোট অনুপাতকে 8 ছিল, হ্যাঁ 8 ছিল। তো আমার একটা ফোন চলে এসেছিল, 8,000 আর 8, এই 8টা কোথা থেকে আসছে এটা বুঝতে হবে। এই 8টা আসছে ওই যে 5+3। তো এখন আমরা দেখেন সমান হচ্ছে 3:5 কিন্তু 8, 8,000-কে 8 দিয়ে ভাগ দিলে হচ্ছে আপনার 1,000।
এইভাবে আমরা মানে রেশিওর বিভিন্ন ব্যবহার রয়েছে, এইভাবে ব্যবহারটা আমরা প্রয়োগ করে আমরা এইভাবে পেয়ে যেতে পারি। এটা ইয়ে হচ্ছে যে এখানে দেখেন আপনারা 5,000 আর 3,000 আর 5,000 মোট 8,000। তাহলে এই দেখেন তাদের অনুপাত থেকে আমরা মোট সিপি বা ক্রয় মূল্য আমরা খুব সহজেই পেয়ে গেছি 8,000। এইভাবে আমরা এর প্রয়োগ আমরা করতে পারি প্রফিট, শেয়ার, প্রিন্সিপাল এগুলো। আচ্ছা, এখানে খুব ছোট ছোট লেখা আমার পড়তে সমস্যা হয় একটু। এগুলা যখন আমরা ম্যাথ করাবো তখন আরো বিস্তারিত ভাবে দেখাবো, ঠিক আছে? আজকে আপনার মিক্সচার মিক্সচার দেখাবো আমরা। মিক্সচারে কিন্তু মানে রেশিও এন্ড প্রপোর্শনে কিন্তু ব্যাপক প্রয়োগ পাবো এই বইয়ে। মিক্সচারে নতুন নতুন অনেক বিষয় আমি প্রয়োগ করেছি, যেখানে খুবই বুঝতে পারলে খুবই মজা হবে। এখানে যেমন হচ্ছে মিক্সচার 6 লিটার 6 লিটার of milk was taken out from a vessel। এটি ভেসেল থেকে 6 লিটার তোলা হলো, তখন filled with water, হ্যাঁ, পানি দিয়ে পূর্ণ করা হলো। this operation is performed 2 more times। এই জিনিসটা আবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, 2 টাইমস মানে হচ্ছে মাত্র 2বার, আর 2 more times মানে হচ্ছে একবার করে আরো 2বার, অর্থাৎ 3বার। তো the ratio of the quality of milk now left in vessel to that টোটাল 8:27। এখন এই ট্রান্সফার মোট কিংবা স্থানান্তর করার পরে হচ্ছে 8:27 এই রেশিও রয়েছে। তাহলে প্রাথমিক কোন অনুপাতে আছে? ছিল। এখন এটা সবসময় দেখবেন আপনার প্রাথমিক অনুপাত বের করতে হলে ফাইনাল অনুপাত থেকে প্রাথমিক অনুপাতে বের করতে হলে এই এই রুলসটা প্রয়োগ করবেন। এটা একটা সূত্র থেকে আসছে, আপনারা সূত্র গতানুগতিক ধারা এটা করেছেন। এটা হচ্ছে আপনার 3:8। এখানে এই যে 3 যেটা, এই 3টা হচ্ছে ওই যে মোট কতবার ট্রান্সফার হয়েছে। আমি আগে বলেছিলাম যে 2 more times, এই 2 more times এখানে, আর এটা হচ্ছে 27। এখানে দেখেন 27 হচ্ছে টোটাল। তাইলে এইটাকে আমরা ইয়ে করার পরে, ঘনমূল করার পরে 2:3, অর্থাৎ প্রাথমিক অবস্থায় মোট 3:2 ছিল। ঠিক আছে, এখন আমরা অনুপাত পেয়ে গেছি। এখন অনুপাত থেকে আগের যে পূর্বের নিয়ম আমি বলেছিলাম, অনুপাত থেকে কিভাবে আমরা মোট পরিমাণে যেতে হয় আমরা পেয়ে যাই। তাই এখন দেখেন 6 লিটার অফ মিল্ক ওয়াজ টেকেন, 6 লিটার দুধ তোলা হয়ে গিয়েছিল। ওকে, তো এখন আমাদের প্রাথমিক দুধের পরিমাণ হচ্ছে, দেখেন এখন প্রাথমিক প্রথম স্থানান্তরের পরে কি হয়েছিল, সরে ছিল 3-2, অর্থাৎ 3-2, মোট যখন 3 ছিল সরানোর পরে 3 থেকে 2 দেখেছিল, তাই সরানো হয়েছিল 1 অনুপাত। তাহলে একের মান হচ্ছে আমরা 6 লিটার। একের মান হচ্ছে, এখানে মান হচ্ছে 6 লিটার। তাহলে এখানে
মোট যদি বলে মোট পরিমাণ মিশ্রণের পরিমাণ কত ছিল, তাহলে মোট আমরা আগে এই লিখেছিলাম যে 3 অনুপাত, হ্যাঁ, টোটাল এই যে আমি আবার দেখুন এখানে এই যে এটা হচ্ছে মোট, এটা এটা হচ্ছে 3 অনুপাত হচ্ছে মোট মিশ্রণ, আর 2 হচ্ছে দুধ। ওকে, তাহলে 3 অনুপাত সমান হবে 6 ইন্টু 3 সমান হচ্ছে 18 লিটার। এখন মোট যখন বলবে তখন অবশ্যই মানে আমাদের 18 লিটার। যদি বলে যে দুধের পরিমাণ কত, তাহলে দুধের অনুপাত কিন্তু এক অনুপাতের মান হচ্ছে 6, তাহলে 2 ইন্টু 6 সমান 12। ঠিক আছে, যদি বলে সরানো হয়েছিল কতটুকু, তাহলে এক অনুপাত সরানো হয়েছিল 1 ইন্টু 6 সমান হচ্ছে 6 লিটার লিটার। এভাবে আমরা বিভিন্ন ধরনের প্রয়োগ করতে পারি। এটা কিন্তু প্রতিটাই আসছে এই রেশিও এন্ড প্রপোর্শন থেকে। ঠিক আছে, পরে আমরা আচ্ছা আরেকটা জিনিস যদি বলতো এভাবে দেয়া থাকতো যে এখানে দেয়াই আছে, এখান থেকে দেখাই আপনারা সহজে বুঝবেন। এখানে সাবট্রিপল রেশিও ঘন ব্যবহার করা হয়েছে, কিসে ঘন 3 বার সরানো হয়েছে, তাই 2 কিউব ইস টু 3 কিউব সমান হচ্ছে 8:27। এটা রেশিও ব্যবহার করলে ফাইনাল থেকে প্রিলিমিনারি অবস্থা, আবার প্রিলিমিনারি অবস্থা থেকে ফাইনাল অবস্থা যেতে হবে। যদি আমাদের ফাইনাল রেশিও থাকে, ফাইনাল রেশিও থেকে আমাদের প্রিলিমিনারি স্টেজে যেতে হয়, তাহলে ঘনমূল করতে হবে। আবার যদি যদি প্রিলিমিনারি স্টেজ থেকে ফাইনাল স্টেজে যেতে হয়, তাহলে আমাদের ঘন করতে হবে। তাহলে ঘনমূল এবং ঘন দুইটারই প্রয়োগ আছে। এটা হচ্ছে যেটাকে বলে সাব ট্রিপলেট রেশিও। ওকে, এখন আমরা নাম্বারেও এর ব্যবহার রয়েছে। নাম্বার অধ্যায়ে পড়লে এর ব্যবহার পাবে। তবে একটা জিনিস, অধ্যায় ভালোভাবে পড়ার আগে কিন্তু টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে সরে আসা যাবে না। সম্পূর্ণ অধ্যায় পড়ে আরেকবার রিভাইজ দিতে হবে, তারপর আমার বিশ্বাস আস্তে আস্তে ভালো লাগে কাজ করবে। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে নাম্বার। নাম্বার বা সংখ্যায় ব্যবহার করা হয়, যেমন হচ্ছে দুইজনের বয়সের অনুপাত হচ্ছে 4:5, তাদের বয়সের ব্যবধান হচ্ছে 20। এটা এখানে আমি দেখাই, যেমন হচ্ছে যেমন হচ্ছে করিম এবং রহিম, এই দুইজনের বয়সের অনুপাত হচ্ছে 2:3। এখন তাদের বয়সের ব্যবধান যদি বলা হয় 10, তাহলে এই 10 থেকে কিভাবে প্রকৃত বয়স করা যায় সেটা আমি দেখাচ্ছি। 2:3 হচ্ছে তাদের অনুপাত, বয়সের অনুপাত। এখন ব্যবধান কত? 10 বছর। এই ব্যবধানটা 10 বছর উপরে লিখতে হবে, যেহেতু আমরা মোট বয়স, ব্যবধানটা কিন্তু প্রকৃত বয়স সে দেয়া হয়েছে, তাই আমাদেরও বের করতে হবে প্রকৃত বয়স, তাই আমরা এটি উপরে লিখেছি। রেশিও আছে, রেশিওর মতো সমস্যা নেই, কিন্তু আমাদের বের করতে বলেছে প্রকৃত বয়স। তো এই প্রকৃত বয়স বের করতে হলে যেটা দেয়া আছে সেটা প্রকৃত ব্যবধান। হ্যাঁ, তো এই প্রকৃত ব্যবধান বের করতে হলে প্রকৃত ব্যবধান লবে লিখবো। আর প্রকৃত ব্যবধান 10 বছর, আবার রেশিওনাল ব্যবধান বা আনুপাতিক ব্যবধান হচ্ছে দেখেন 3-2। তাহলে খুব সহজে 2:3 ইন্টু 10/1। তো দেখেন এখন
একের কোনো কার্যকারিতা নেই, তাহলে আমরা 20:30। এখান থেকে আমরা সরাসরি প্রকৃত বয়স পেয়ে গেলাম, 20 বছর, 30 বছর। হ্যাঁ, এইভাবে আমরা খুব সহজেই আমরা রেশিওর ব্যালেন্স ব্যবহার করে আমরা পেয়ে যেতে পারি। তো এখানে আমাদের এখানে প্রকৃত দোষ হচ্ছে প্রকৃত রিয়েল ডিফারেন্স। ওকে, রিয়েল ডিফারেন্স, আর হচ্ছে এটা রেশিওনাল ডিফারেন্স। হ্যাঁ, রিয়েল ডিফারেন্সে আমাদের সবসময় ব্যালেন্স করতে হবে কিভাবে, যে ডিফারেন্স থাকলে, ডিফারেন্স উপরে থাকলে নিচেও ডিফারেন্স দিতে হবে। হয়তোবা উপরে দিচ্ছেন আনুপাতিক ডিফারেন্স, অথবা প্রকৃত ডিফারেন্স বা রিয়েল ডিফারেন্স, আর নিচে দিচ্ছে রিয়েল ডিফারেন্স অথবা রেশিওনাল ডিফারেন্স। যে কোনোটাই আপনি দিলে উপর নিচ করে দুইটা আপনাকে দিতে হবে, এভাবে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করলে দেখেন আমরা খুব সহজেই আমাদের এই ইকুয়েশন ছাড়াই আমরা প্রকৃত বয়সটা পেয়ে যাবে। আচ্ছা, ওয়ার্ক এফিসিয়েন্সি ডেজ, ওয়ার্ক এফিসিয়েন্সি অ্যান্ড ডেজ, এইসব নির্ণয়ে কিন্তু এর ব্যবহার রয়েছে। হ্যাঁ, একইভাবে এই বয়সের মতো কিন্তু এই যে ডিফারেন্স, দূরত্ব, কে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, কে কতটুকু আহ, কম দূরত্ব অতিক্রম করলো, সেগুলোতেও আমি চাইলে আমরা এই রেশিও ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে যে এই একইভাবে কারিন এবং রহিম দুইজনের দূরত্বের অনুপাত হচ্ছে 2:3। হ্যাঁ, 2:3। এখন যদি বলা হয় দুইজন আহ, ইয়ে করেছে 500 কিলোমিটার, দুইজন মোট গিয়েছে। এখন 500 কিলোমিটারের মধ্যে আমরা কিভাবে এর ব্যবহার করব, এই অনুপাত আছে, অনুপাতের মতো 500 কিলোমিটার, আমরা 500 মোট দূরত্ব সাথে মোট অনুপাত হচ্ছে 2:3 মোট অনুপাত। এখান থেকে মোট দূরত্ব আর মোট অনুপাত, হ্যাঁ, খুব সহজেই আমরা পেয়ে যাব 200 কিলোমিটার আর 300 কিলোমিটার। তো দেখেন 200 আর 300, 200 যোগ 300 মোট 500, মোট দূরত্ব হয়ে গেছে। এখান থেকে আমরা খুব সহজেই করিমের দূরত্ব, রহিমের দূরত্ব পেয়ে যাই। কিন্তু যদি একইভাবে বলে আমাদের যে এই এদের ব্যবধান, মানে কে কতটুকু ডিফারেন্স হয়েছে দূরত্বে, সহজে আমরা পেয়ে যেতে পারি। খুব সহজে আমরা কিভাবে পাবো, দেখেন কে ইস টু, তো দূরত্বটা আমরা কিভাবে পাবো, আমাদের এটা করতে হবে। যেমন মোট দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার। হ্যাঁ, এখন ডিফারেন্স আমাদের বের করতে হবে যে কতটুকু ডিফারেন্স হয়েছে দূরত্বে। আমাদের আনুপাতিক যে ডিফারেন্স সেটা আমাদের আগে বসাতে হবে, 3:2। আর হচ্ছে আমাদের মোট অনুপাত, মোট অনুপাত কত, 3:2। এই হচ্ছে মোট অনুপাত। তো দেখেন আমাদের খুব সহজেই 5 3 যোগ 2 = 5, 5, আর এখানে হচ্ছে 5 দিয়ে 500-কে ভাগ দিলে আসবে 100। এখানে হচ্ছে 3 থেকে 2 গেলে 1 হবে। তাহলে খুব সহজেই আমরা 100 পেয়ে গেলাম। এটা আমাদের রেশিও প্রয়োগ করে আমরা এই ডিফারেন্সটা, তাদের ডিফারেন্সটা খুব সহজেই পেয়ে গেলাম। তো এইটা আমরা কিভাবে করলাম, ব্যালেন্স করলাম, এই জিনিসটা আবার আপনি এইভাবেও লিখতে পারেন। আর একটু বোঝার জন্য, 500/5, 5টা ওই যে 3 যোগ 2, একটু আমি ইয়ে করি, 3 যোগ 2 ইন্টু ডিফারেন্স হচ্ছে 3
বি টু এইভাবে লিখতে পারি। এটা ব্যালেন্স করলাম কিভাবে দেখেন, মোট দূরত্ব এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, আর এটা হচ্ছে টোটাল রেশিও। এই টোটাল ডিস্টেন্স আর টোটাল রেশিও দুইটা কিন্তু এই দেখেন ঠিকই উপর নিচ করে রেখেছি। এইভাবে আমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স হয়ে যাওয়ার পরে আমাদের যা বের করতে হবে এখানে আমাদের লিখতে হবে। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, এখন আমাদের টাইম এন্ড ডিস্টেন্স। আচ্ছা, টাইম এন্ড ডিস্টেন্স কিন্তু আমি আগে দেখিয়েছি প্রথম দিকে কিভাবে এটি ইয়ে করতে হয়, তাই আর এটি দেখাচ্ছি না। যদি চ্যাপ্টারের প্রয়োজন হয় তখন আমরা দেখাই। Okay? এখানে আমরা দেখছি যে একটা টার্ম আছে যে ব্যালেন্সিং অফ রেশিও। তো এফিসিয়েন্সি রেশিও এ প্লাস বি ইজ টু সি। তো তাদের 3:1, 3:1 দেয়া আছে। 3:1 যেটা, সেটাকে আমরা 3 দিয়ে গুণ করেছি, গুণ করে 9:3 হয়েছে। আচ্ছা, 9:3 হয়েছে। আবার এ প্লাস বি ইজ টু সি, 2:1। এটাকে আমরা, হ্যাঁ আমি একটু কমেন্ট দেখছিলাম, এটাকে আমরা 4 দিয়ে গুণ করার পরে 8 ইন্টু 4 হয়েছে। এখন টোটাল রেশিও, এটা এটা এটাকে আরো চাইলে সুন্দরভাবে ব্যালেন্সিং করা যায়। আচ্ছা, তাই হোক, যেভাবে বইতে আছে সেভাবে আপনাদের দিচ্ছি আমি। তো হ্যাঁ, জি স্যার, আমি চেষ্টা করব সম্পূর্ণ বইটি দেয়া। ঠিক আছে, আসলে ভিডিও ক্লাস আপনাদের কেমন লাগছে, আপনাদের কেমন সাড়া দিচ্ছেন, সবকিছু আপনাদের উপর নির্ভর করে। কথা হচ্ছে যে আমি কষ্ট করে যদি আপনাদের উপকার না হয়, তাহলে তো আসলে এটি শুধু শুধু এইগুলা করে লাভ, ঠিক আছে। তো আপনাদের যদি উপকার হয়, আমি অবশ্যই আমার সময় দিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা কেন ইয়ে হয়েছে এটা একটু বুঝতে হবে। যেমন এখান থেকে এ ইজ টু সি, সরি, এ প্লাস সি ইজ টু বি সমান হচ্ছে 3:1। এই জিনিসটা মূলত হচ্ছে কোথায় থেকে আসছে দেখেন, এই যে 3a+c=3 মানে হচ্ছে এ আর সি এই দুইটার মান, মোট মান হচ্ছে, অনুপাতের মান হচ্ছে 3, আর বি এর অনুপাতের মান হচ্ছে 1। অর্থাৎ বি এর মান আমরা সার্টিন পেয়ে গেছি 1, কিন্তু এ এবং সি এর আলাদা আলাদা মান জানি না, কিন্তু মোট মান আমরা 3 জানি। ওকে, তো এখান থেকে আবার আমরা একটা জিনিস পেয়েছি কি, এ প্লাস বি ইজ টু সি ইকুয়াল টু 2:1। দুঃখিত, 1। তো এখান থেকে আমরা খুব সহজে এ এর মান আমরা পেয়ে যেতে পারি। দেখেন, যেহেতু আমরা আগেই এ এর মান, এখান থেকে আমরা বি এর মান আমরা পেয়ে গিয়েছিলাম 1, তাহলে এ প্লাস বি এর মোট অনুপাত যেটা, সেটা হচ্ছে 2। আর 2 থেকে আমরা যদি বি এর অনুপাত 1 বাদ দিয়ে দিই তাহলে 1 থাকবে। অর্থাৎ এ এর অনুপাতও 1, বি এর অনুপাত 1, 1 কিন্তু 2 হয়েছে। তাহলে আমরা সি এর অনুপাত পেয়ে যাব। সি এর অনুপাত কত, এই যে এখানে এ প্লাস সি এর মোট অনুপাত 3, তাহলে 3 থেকে আমরা 1 বিয়োগ দিলে 2, অর্থাৎ সি এর অনুপাত 2। এই জিনিসটা আমরা ব্যালেন্সিং করেছি এখানে। আহ, কিভাবে ব্যালেন্সিং করেছি, মোট, এখানে দেখেন মোট আমরা অনুপাত যেটা, মোট উপাদান সব এই জায়গায় সমান আছে,
এই জায়গায় সমান আছে। মোট উপাদান তিনটা, এ সি বি, এ বি সি, তিনটা এখানে মোট উপাদান 9 যোগ 3, 9 যোগ 3 সমান হচ্ছে 12। এখানে দেখেন মোট অনুপাত 8 যোগ 4 সমান হচ্ছে 12। তাহলে মোট উপাদান যেহেতু পরিবর্তন হয়নি, মোট উপাদানের অনুপাতও পরিবর্তন হবে না, তাহলে ফাইনালি আমরা 12 দুই জায়গাতেই পেয়ে যাচ্ছি। ওকে, এই জিনিসটা ঠিক আছে, পুরা লিখে চলে গেছে না। আচ্ছা, এমডিএইচ মেথড, এটা কি আবার বেশ নতুন মেথড। আমার জানা মতে মৌমেথিলিয়া বইতে এটি বিস্তারিতভাবে প্রয়োগ করা হয়েছে। এমডিএইচ মেথডটা এখন আলোচনা না করে বরঞ্চ এমডিএইচ মেথডটি ট্রেন চ্যাপ্টারে বেশি প্রয়োগ করা হয়েছে, আরো কয়েকটা নাম্বার চ্যাপ্টার, ওইগুলোতে আমি আরো আলোচনা করবো, ঠিক আছে? কারণ হচ্ছে আজকে এমনিতেই বেশি আলোচনা হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি আলোচনার পর্যায়ে শেষ, এখন আমাদের চ্যাপ্টার শুরু। এখন আপনারা যদি বলেন আই শুড কন্টিনিউ ফার্দার, আমি কন্টিনিউ করব। আর যদি বলেন আই শুড স্টপ নাও ফর নেক্সট ক্লাসেস, আমি এখানেও ইয়ে করব। এখন আপনাদের চাহিদা অনুযায়ী ডিপেন্ড করে। ওকে, আমি আসলে অপেক্ষা করছি আপনাদের প্রথম ক্লাস, তো আসলে আমি একটু ভালোভাবে প্রস্তুতি নিই আর বিভিন্ন কারণে আমি নিজেও একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, তো কিছু অসুবিধা ভুলভ্রান্তি এগুলোর জন্য আমি দুঃখিত। আর কি বলছিলাম, ক্লাস কি আর নেব না পরবর্তী ক্লাসের জন্য আমি স্টপ করবো, সেটা আমি জানতে চাচ্ছি। ঠিক আছে, আমি আপাতত 1 নাম্বার করছি, এর ভিতরে আপনারা যদি কোনো মন্তব্য জানাতে চান জানাতে পারেন। 1 নাম্বার হচ্ছে 8, 7 এবং 14। 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো, ক্লাস 7-এর ম্যাথ। হ্যাঁ, এটা ক্লাস 7-এর ম্যাথ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রথম দিকে সহজ, হ্যাঁ, অবশ্য আমি আমি চাচ্ছি না আসলে দ্রুত করাতে, আমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে করার চেষ্টা করছি, যাতে সমস্যা না হয়। হ্যাঁ, এর জন্য চাইলে একটু ফাস্ট করা যাবে, আচ্ছা তাও আমি একটু ইয়ে করছি, চেষ্টা করছি। তো এটির তৃতীয় রাশি নির্ণয় করব। তো 30 রাশি আমরা জানি, এইটা 4টি সমানুপাতি রাশি। এটা সমানুপাতি রাশি হলে প্রথমটা এবং চতুর্থটা, হ্যাঁ, প্রথমটা গুণ চতুর্থটা, অর্থাৎ প্রথম যোগ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়। এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি। এখানে এই দেখেন এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। এখানে প্রয়োগ করা হলে এটার মান দেয়া আছে, প্রথমটার মান হচ্ছে 8, দ্বিতীয়টার মান হচ্ছে 7। তো 8, এখানে দ্বিতীয়টা বসবে না, চতুর্থ অবশ্যই, চতুর্থটার মান হচ্ছে 14, আর তৃতীয় যেটা সেটার মান 7 দেওয়া যাচ্ছে, সরি, তৃতীয় 7 হচ্ছে দ্বিতীয়টা, আমাদের বের করতে হবে তৃতীয়টা। তো তৃতীয়টা আমাদের খুব সহজেই সমীকরণে করে দিয়েছি, সমীকরণে করে যাওয়ার পর এবার চলে আসছে, এইটা সূত্র একটা। এটা সূত্রটা মনে রাখবেন। এখানে মাঝে মধ্যে আপনার কোনো সময় প্রথমটার মান না দিয়ে থাকতে পারে, চাইতে পারে, চতুর্থটার মান চাইতে পারে, যেটার মান চাইবে সেটা আপনার শুধুমাত্র এইভাবে মান ছাড়া বসবে, আর অন্যগুলা সবগুলা
হ্যাঁ, ডান পাশে চলে গিয়ে ইকুয়েশন, হ্যাঁ, সিম্পলিফিকেশন করবে। সিম্পলিফিকেশন করার পরে যে মানটা আসবে সেটাই হচ্ছে চাওয়া মানটা, যেটা থাকবে সেটা। আচ্ছা, 2 নম্বর, 2 নম্বর যেটা হচ্ছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম এবং তৃতীয় রাশি যথাক্রমে 4 এবং 0 হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করে। তো এটার যে ইয়েটা হচ্ছে ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে। তো প্রথম এবং তৃতীয় রাশি যেটা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম এবং তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি বর্গ। হ্যাঁ, তো প্রথম রাশি এটা দেয়াই আছে, প্রথম রাশি হচ্ছে 4, এই যে এখানে 4 দেয়াই আছে প্রশ্ন, এটাও ক্লাস 7 এর ম্যাথ। আর তৃতীয় যে রাশি সেটা হচ্ছে 16। ওকে, তো 16 সেটাও আমাদের মান দেয়া আছে, সেটা আমরা বসিয়ে ফেলি। আর দ্বিতীয় রাশির মান এটা আমাদের মধ্য সমানুপাতি, এটা হচ্ছে দ্বিতীয় মধ্য সমানুপাতি। মানে কি, প্রথম, দ্বিতীয়, সরি, তৃতীয়, এখানে মধ্য হচ্ছে দ্বিতীয়, ওইটাই বলে মধ্য সমানুপাতি। তো দ্বিতীয়টার মান যেটা, সেটা আমরা বর্গমূল করে পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা ক্রমিক সমানুপাতি, এটা দেখেন, 4 যে মান আগেরই দেয়া আছে, দ্বিতীয়টা এখন আমরা নতুন পেয়েছি, এটা 8, এখানে আমরা বসাচ্ছি 4 is to 8 is, সরি, 4 is to 8 is to, এখানে মধ্য সমানুপাতের ক্ষেত্রে যেটা সম্পর্ক বোঝাতে এইভাবে ডবল ইয়ে দেবো, ডবল করতে হবে। তো এখন আবার 8, এটা হচ্ছে মধ্যটার মান বসবে, এটা হচ্ছে 16। তো এইটাই তো আমরা মান পেয়ে গেলাম খুব সহজে, এইভাবে ভালো করতে হবে। আচ্ছা, এই আরেকটা জিনিস আপনি, স্কুল ম্যাথ কেন গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন মন্ত্রণালয় আছে এবং বিসিএস আছে, এগুলাতে কিন্তু আসছে। যেমন 3 নম্বর ম্যাথটা কিন্তু ক্লাস 7 এর ম্যাথ, অথচ এই সাম্প্রতিক 40তম বিসিএস এ আসছে, তাই আমি এটি দিয়ে দিয়েছি। আচ্ছা, পনির ও তপনের আয়ন অনুপাত 4:3। পনির ও রবিনের আয়ন অনুপাত 5:4। তো এখানে স্পেলিং একটা মিস্টেক আছে। পনির, পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? দেখেন, একটু আগে আমি বলেছি যে মোট আয় যেটা, এই যে মোট আয় থেকে আমরা কিভাবে অনুপাত থেকে মোট আয় অথবা মোট আয় থেকে অনুপাতে কিভাবে বের করতে হয় আমরা খুব আগেও বলেছি। এখানে আমি করেছি একটু হাইলাইট করে, এখানে দেখবেন যে হাইলাইট করা, যেটা আমাদের হাইলাইট করার দরকার, হাইলাইট যেটা ওইটা একটু চেয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাও আমি এটা আবার করে দিচ্ছি, একটু আগেই করেছি। যেমন হচ্ছে আমাদের রবিনের আয় কত হচ্ছে, রবিনের আগে অনুপাত দেখতে হবে। অনুপাত দেখেন, প্রথমে আমরা ওই যে সমানুপাতি করেছি সবগুলা, যে পনিরের অনুপাত হচ্ছে 4:3। হ্যাঁ, 4:3 এখানে লিখছি না, কারণ হচ্ছে আচ্ছা, আমি লিখে দিই, সমস্যা নেই। ওকে, তো এখানে পনির অনুপাত তপন, পনির অনুপাত তপন 4:3। আবার আরেকটা অনুপাত দেওয়া আছে, তপন ও রবি, তপন অনুপাত রবি সমান হচ্ছে 5:4। 5:4। এখানে একটি জিনিস দেখতে হবে যে দুইটা রেশিওকে আমাদের ব্যালেন্স করতে হলে দুইটা রেশিওর দুইটা মানও আমাদের কমন থাকবে। দেখেন এখানে তপন আছে, এটাতে, এটাতে তপন আছে, তাহলে তপন যেহেতু দুই
অনুপাতই আছে, তাহলে তখনের মানটাকে আমরা এই যে 4, 3 এবং 4 এই দুইটাকে আমরা সমান করে দিতে হবে। তাহলে সমান করতে হলে 3 এবং 4 এর গসাগু হচ্ছে 12, তাহলে আমাদের এমন ভাবে করতে হবে যাতে এইটাও 12 হয়ে যায়, এইটাও 12 হয়ে যায়। তো এইটাকে 12 করতে হলে 4 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 12 করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে। কিভাবে? যেমন হচ্ছে এটা বুঝবেন কিভাবে, যেমন হচ্ছে 12 হচ্ছে গসাগু, সরি লসাগু, লসাগুকে আমরা 3 দিয়ে যখন ভাগ দিব তখন হয়ে যাবে 4, আবার 12কে 4 দিয়ে ভাগ দিব তখন হয়ে যাবে 3। তাহলে কোনটা দিয়ে গুণ করতে হবে আমরা সহজেই পেয়ে যাব। তো এখন আমাদের 4 দিয়ে গুণ করব, 4 4 16 আর 3 4 12, এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, 3 5 15 আর এটা হচ্ছে 3 4 12। তাহলে দেখেন আমাদের দুই অনুপাতটাই এখানে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমরা খুব সহজেই এখানে পনির অনুপাত তপন অনুপাত রবি পেয়ে যাই। 16 অনুপাত 12, দুঃখিত, এখানে তপনের অনুপাতটা হচ্ছে এইটা, এই 3 এবং 5 এইটা। তাহলে আমাকে একটু কারেকশন করতে হবে। মূল বিষয়টা কিন্তু সেম থাকবে, অপরিবর্তিত থাকবে। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এই দুইটা সমান করতে হবে, যে 5 এবং 3 এর লসাগু হচ্ছে 15, তাহলে এটাকে আমাদের 15 করতে হবে, এটাকে 15 করতে হবে, এটাকে 15 করতে হবে। কারণ 15 করতে হলে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, 5 4 20 আর 5 থেকে 15, এইটাকে আমরা 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15 আর 3 4 12। এখন দেখেন আমাদের এইটা ব্যালেন্স হয়ে গেছে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 20 অনুপাত 15 অনুপাত 12। তো 20 অনুপাত 15 অনুপাতকে আমরা কোনো কিছু দিয়ে ছোট করতে পারি না, ছোট করা যায় না, কমন যাবে না। তাহলে খুব সহজেই আমরা এখন তারা কি চেয়েছিল 120 টাকা, হ্যাঁ 120 টাকা মোট আছে, এই মোট টাকা থেকে রবিনের আয় বের করতে হবে। তাহলে মোট টাকার নিচে আমাদের মোট অনুপাত বসিয়ে দিতে হবে। মোট অনুপাত হচ্ছে 20 যোগ 15 যোগ 5, ঠিক আছে? এখন আমাদের যেহেতু রবিনের টাকা বের করতে হচ্ছে, রবিনের অনুপাত বসিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখুন জাস্ট আপনি এটা হ্যাঁ এটা তো ছোট করা যায়, তো আপনি ছোট না করলে হবে, ছোট করলে চলে, এটা এখন হ্যাঁ যেমন দেখুন আপনি 20 যোগ 15 যোগ 12, তো 47, হ্যাঁ 40 যোগ 47, তো 3 4 12 আর 3 16 47, তো আবার দেখুন 4 6 0 30, তাহলে 30, এটা মূল থেকে ছোট করতে পারি, তাই
ওকে, আজকে আমি আর ক্লাস লঙ্গার করছি না, অলরেডি 1 ঘন্টার চেয়ে বেশি হয়ে গিয়েছে। তো এই জিনিসটা আমি যে পনির, পনিরের না, আয়াত আছে হচ্ছে রবিনের আয় আছে। রবিনের আয় যদি বের করে, হ্যাঁ আমি আশা করি আজকে শেষ করে দিচ্ছি, এটি ভালো। আমার নিজেরও ঠান্ডা লেগেছে, তো সামান্য ভুলভ্রান্তির জন্য দুঃখিত। আমি নিজেও প্রস্তুত না, লাইভে আমি নিজেও একটু স্টিল নার্ভাস। সুতরাং পরবর্তী ক্লাসে দেখা হবে, আপনাদেরও আরও উপস্থিতি থাকবে, দেখা যাক কি হয়। ধন্যবাদ।